আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে স্মার্টফোনটি বর্তমান সময়ে আপনাদের জন্য কেনা একদমই উচিত হবে না। হ্যাঁ, স্মার্টফোনটির নাম হচ্ছে OnePlus Nord CE3 Lite এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটির বর্তমান বাংলাদেশ প্রাইস রাখা হয়েছে ৩৬,০০০ টাকা, যেটি কিনা 8GB 128GB ভেরিয়েন্ট। আর আরও একটা ভেরিয়েন্ট আছে 8GB 256GB, ওইটা আপনারা ৩৭,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটি আসলে আপনারা কেন কিনবেন না সেই ব্যাপার নিয়ে আমরা ইন ডিটেইলসে কথা বলবো। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটি সম্পূর্ণটাই বিল্ড করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম, প্লাস্টিকের ব্যাক, সবকিছুই প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। আর এই স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে 195 গ্রাম, ফোনটির থিকনেস রাখা হয়েছে 8.3 মিলিমিটার এবং এই স্মার্টফোনটিতে আপনারা হাইব্রিড সিম স্লট পেয়ে যাবেন। দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লে সেকশন দিকে লক্ষ্য করি, এখানে একটা বড় ধরনের একটা স্ক্যাম রয়েছে। দেখেন, এখানে আপনারা পেয়ে যাবেন 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তো বর্তমান সময়ে ৩৫,০০০ টাকা বাজেটের একটা স্মার্টফোনে আমরা আইপিএস এলসিডি ডিসপ্লে পাবো, এটা আমরা কখনো এক্সপেক্ট করতেই পারি না। তাছাড়া এই স্মার্টফোনটিতে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেটটা দিয়েছে, যেটি বেশ ভালো। আর এখানে পিক ব্রাইটনেস আপনারা 680 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা মোটামুটি ভালো একটা পিক ব্রাইটনেস আমাদেরকে দিতে পারবে, কারণ আইপিএস এলসিডি ডিসপ্লে এর থেকে ভালো কিছু আপনাদেরকে দিতে পারবে না। তবে প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে একদমই অ্যাকসেপ্টেবল না। আর ডিসপ্লেটি যদিও ভিউ অ্যাঙ্গেলটা বেশ ভালো আছে এবং এর দেখতেও বেশ বড়সড়, এবং আপনারা যদি কন্টেন্ট ওয়াচ করে থাকেন সেক্ষেত্রে আপনারা বেশ ভালো কন্টেন্ট ওয়াচ করতে পারবেন। আর কর্নিং গরিলা গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে, কিন্তু কোন ভেরিয়েন্টের প্রোটেকশন রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য এখানে পাইনি। তো ওভারঅল আমার কাছে মনে হয় এখানে ডিসপ্লেটা একদমই ফালতু একটা ডিসপ্লে দিয়েছে। অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে OnePlus-এর ফোনগুলোতে একটু ডিসপ্লেতে প্রবলেম দেখা যায়, তবে আইপিএস এলসিডি ডিসপ্লে হওয়ার কারণে সেই প্রবলেমগুলো আমরা পাবো না। তারপরেও কথা হচ্ছে, কেন আমরা এত টাকা দিয়ে একটা আইপিএস এলসিডি ডিসপ্লে স্মার্টফোন কিনবো? দেন এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন দিকে একটু লক্ষ্য করি, ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13-এর সঙ্গে এবং এখানে অক্সিজেন ওএস 13.1টা ব্যবহার করা হয়েছে, যেটি লেটেস্ট ফিচারগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। আর এখানে যদি চিপসেটের দিকে লক্ষ্য করি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যেটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ৩০,০০০ টাকা বাজেট রেঞ্জের মধ্যেও এমন কোনো স্মার্টফোন দেখেছি যে স্মার্টফোনগুলো কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 700-এর উপরে প্রসেসরগুলো ইউজ করেছে, আবার কিছু দেখা যায় 800-এর প্রসেসরগুলো ইউজ করেছে। তাছাড়া যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন যেখানে আমরা ইউজ কিছু ফোন পাই, যেমন গুগল পিক্সেল 6 প্রো, এই স্মার্টফোনগুলো কিন্তু মোটামুটি আমরা ৩০,০০০ টাকার থেকে ৪০,০০০ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাই। সেখানে কিন্তু আমাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে। যদি সেখান থেকে আমরা তুলনা করতে যাই, তাহলে কিন্তু এই প্রসেসরটা একদমই একটা খারাপ প্রসেসর দিয়েছে। হ্যাঁ, প্রসেসরটার পারফরমেন্স একদম খারাপ নয়, রেগুলার ইউজে মোটামুটি গেমিংয়ে বেশ ভালো পারফরমেন্স দিতে পারে, কিন্তু বাজেট রেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদের কাছে কখনোই মনে হয় না এটি কোনো একটা ভালো প্রসেসর আমাদেরকে দিয়েছে। আর সিপিইউ হিসাবে এখানে অক্টো-কোরের সিপিইউ থাকবে, 2.2 GHz ক্লক স্পিড আপনাদেরকে প্রোভাইড করবে। জিপিইউ হিসাবে Adreno 619 জিপিইউটা ইউজ করা হয়েছে, যেখান থেকে গ্রাফিক্সটা মোটামুটি ভালো আমাদেরকে প্রোভাইড করতে পারে। তবে এই স্মার্টফোনটিতে যারা কিনা গেমিংয়ের উদ্দেশ্য কিনবেন, তারা একদমই ভালো গেমিং পারফরমেন্স পাবেন না বাজেট রেঞ্জ অনুযায়ী। আর মোটামুটি রেগুলার ইউজ বা হালকা পাতলা গেম, এগুলো ভালোভাবে আপনারা করতে পারবেন। ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB 128GB এবং 8GB 256GB। তাছাড়া এখানে আরও একটা বিষয় দেখেন, এখানে UFS 2.2টা ইউজ করেছে। তো বর্তমান সময়ে কিন্তু UFS 2.2 থেকে বেটার কিছু ছিল, যেটা কিন্তু তারা অবশ্যই চাইলে প্রোভাইড করতে পারতো। এত টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোন কেন এমন কিছু আমাদেরকে দিবে? দেন এরপরে আমরা ক্যামেরা সেকশন দিকে চলে আসি। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ তারা ব্যবহার করেছে ব্যাক ক্যামেরাতে, যেখানে মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা বাদে বাকি যে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, এই দুইটা সেন্সর একদমই বেকার সেন্সর। এই দুইটা দিয়ে আপনারা কোনো কাজে আসবেন আপনাদেরকে। এখানে আপনাদেরকে একটা ক্যামেরা একটু ভালো পারফরমেন্স দেবে। আর 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে মোটামুটি ভালো ছবিগুলো শ্যুট করা যায়। খুব ভালো বলা যায় না, অ্যাভারেজ ফটোগুলো শ্যুট করা যায়, যেখানে শার্পনেস জাস্ট মোটামুটি ভালোই থাকে। তো ওভারঅল যদি বলতে হয়, তাহলে এখানে আপনারা অ্যাভারেজ একটা পারফরমেন্স পাবেন ক্যামেরা থেকে। আর ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30 fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
এটাও দেখেন কেমন একটা বিষয়, এখানে মিনিমাম 2K 4K দেওয়া উচিত ছিল, সেটাও কিন্তু তারা এখানে প্রোভাইড করে নাই। আর এখানে কোনো স্টেবিলাইজেশন নাই। সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখান থেকে মোটামুটি ভালো সেলফিগুলো আপনারা শুট করতে পারবেন। সেলফি ক্যামেরাতে আপনারা মোটামুটি মানে কম্প্রোমাইজ করতে পারেন। এখানে সেলফি ক্যামেরাটা ভালো বলেই আমার কাছে মনে হয়েছে। আর সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রেও আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পাচ্ছেন। তো ওভারঅল এখানে আপনাদের সবগুলো পোর্টস অ্যান্ড বাটন আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা অবশ্যই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেহেতু IPS LCD ডিসপ্লে আর অ্যাক্সিলোমিটার যারা অ্যাপ্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটিতে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আপনারা সবগুলো কানেক্টিভিটি পেয়ে যাবেন, শুধুমাত্র রেডিও সেন্সরটা পাবেন না। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটি কিন্তু একটি 5G স্মার্টফোন। আর এই স্মার্টফোনটি যদি আমরা ব্যাটারি সেকশন দিকে লক্ষ্য করি, এখানে আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাবেন, যেখানে আপনারা 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। এখানে এই স্মার্টফোনটি যদি আপনারা 80% চার্জ করেন, সেক্ষেত্রে 30 মিনিট সময়ের মতো লাগবে। তো সময়টা খুব বেশি না, চার্জিংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেহেতু ভালো ব্যাকআপ আপনাদেরকে প্রোভাইড করবে। তো ওভারঅল যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে দেখা যায় এই স্মার্টফোনটিতে কয়েকটা ল্যাগিংস রয়েছে। যেমন ডিসপ্লেতে এখানে IPS LCD ডিসপ্লে দিচ্ছে, পারফরমেন্সের ক্ষেত্রে এখানে Qualcomm Snapdragon 695 দিচ্ছে। আর ক্যামেরার ক্ষেত্রে এখানে শুধুমাত্র একটা ক্যামেরা একটু ভালো, বাকি ক্যামেরাগুলো কোনো ইউজেবল না। দেখেন, একটা স্মার্টফোন কেনার সময় কিন্তু আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করি। ফোনটির ডিসপ্লেটা ভালো হবে, ফোনটির ক্যামেরা ভালো হবে, ফোনটির পারফরমেন্সের জন্য একটু ভালো পারফরমেন্স দিতে পারে। তো এখানে মেন যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতেই কিন্তু এখানে আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো ওভারঅল সবকিছু মিলে মনে হয় এই স্মার্টফোনটি আপনারা এই বাজেট রেঞ্জে কিনবেন না। যদি এই স্মার্টফোনটির প্রাইস রেঞ্জটা 25 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকতো, তাহলে পরে আমার কাছে মনে হয় এটা বেটার কিছু ডিল আপনাদেরকে দিতে পারতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনি যদি কোনো ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।